প্রথম গল্পের প্রথম পর্বে গল্পটির নাম হচ্ছে বিষফুল, লিখেছেন সত্যজিৎ রায় এবং পড়ে শোনাচ্ছে সেতু। ওদিকে যাবেন না বাবু। জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোন লোক আছে সেটা তিনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটি 13-14 বছরের ছেলে। পরনে একটা ডোরাকাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময় বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময় বাবু তার হাঁটার পথে একটিবার থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কেন, কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখে জগন্ময় বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা ঢিপি, তার উপরে একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যে যাকে গাছ বলে তার নেই। এই গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময় বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্য হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখে চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। কি নাম তোর? জগন্ময় বাবু প্রশ্ন করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময় বাবু দেখলেন যেদিকে ঢিপি সেদিকে আরো সিকি মাইলটাক দূরে বাঁশবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটির। জগন্ময় বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরো 2-একটা প্রশ্ন করতে হয়। সে ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছের নাম কি রে? জানি না। বিষ আছে জানলে কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি। কি করে মরে? গাছে বসলে নাকি ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গোপে দেখছি, নাকি গাঁজা ধরেছিস এই বয়সেই? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে, ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝছিস? ওরকম গুলটুল মারিস না। এদেশে ওরকম ফুলের কথা কেউই কখনো শোনেনি, ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটা দেখছি নাছর বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না, লাল মুখ, কটা চুল। সে এসে এই ঢিবির উপর পুঁতে দিয়ে গেছে গাছ। জানি না। তবে সাহেব যাবার পরেই গাছ হলো। ওই যে বন, ওইখানে ঘুরতো হাতে কাজ নিয়ে। বটানিস্ট হবে জগন্ময় বাবু ভাবলেন। ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না। ছেলেটি আবার আঙ্গুল দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময় বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে। চিতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময় বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিয়ে। যত সরল মনে হয়েছিল তত নয়, কোন রংটাই সরল নয়।
হলুদের মধ্যে বেগুনের ছিটে, বেগুনের মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরো একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময় বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে। তা এরা একদিনে শিয়ানা হয়ে যায়নি? এখনো আসে আর মরে? রোজ মরে, 1-2। কই, অত দেখছি না তো, মাত্র 2। ঢিবির পিছনে আছে, বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে কে সাফ করে? আমার বাবা, আমিও। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকে সাবার করে দিস না কেন? তাহলে তো আপদ চুকে যায়। আবার গজায়? বলিস কি? পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময় বাবু ব্যাপারটা বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনো তার মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকই এখনো হয়তো মানুষের অগোচরে রয়েছে। আরো আছে এই গাছ, আরো আছে এই গাছ। আছে? কোথায়? ওই বনে আছে, কাছাকাছির মধ্যে একটাই। আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য, স্বাস্থ্যময়, নিরিবিলি পরিবেশ আর টাটকা, সস্তা, সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময় বাবু। এটার আশাই করেননি তিনি। ফিরে গিয়ে অফিসে বলার মতো একটা গল্প, বিষফুল, গাছের নিঃশ্বাসী বিষ। ওই 2টি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতে পারতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা কেন বলবে, সেটা একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল যোগ একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গায়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময় বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা তিনি আজই প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকে একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময় বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসবার জন্য। বিয়ে তো করনি তো এত পয়সা কার জন্য রাখছো? একটু খরচ করো, আমাদের পিছনে না করো, অন্তত নিজের পিছনে করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময় বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝাঞ্ঝা ক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর 4র্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিন মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি, যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পুরে এবং কিছুটা কৌতূহল বশত। ডাক্তার নন্দী বলেন, হাঁপানির টানটাও এই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্ময় বাবু নিজেও লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন তো দেখা দিয়েছেই। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাত খোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য তার ছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করবার সময় মত বদলে 27 টাকাটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায়, তমুক হোটেলে, অমুক টুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময় বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জের বোনের কাছে যাওয়াই স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, এবার কাঠঝুমরিতে মুর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখুন না। বিলেতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস 4 হলো মারা গেছেন। তবে গিন্নি আছেন, এখানেই থাকেন, ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি জানি। আবার বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন যে এদিকটা তার স্বামী দেখতেন। ওর কয়েকজন বাধা খদ্দেরও ছিল, তবে ওদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে কোনো আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না।
আমি বলেছিলাম তার প্রয়োজন নেই। 3 দিন ডালটনগঞ্জ থেকে, এই সবে 3 দিন হলো গত শুক্রবার জগন্ময় বাবু মূর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বারিক কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সব সময়ই কোণঠাসা। সত্যি করে বলতে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমরিতে এসে। মূর সাহেবের বাংলো প্রথম দর্শনে জগন্ময় বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পেছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আরো এগিয়ে এলে লম্বা লম্বা গাছ, পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মূর সাহেবের বাংলো। সেই বাংলোর পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময় বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা না। এখানে এসেই জগন্ময় বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোনো, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান, খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রে 1:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বানোয়ারিকে জিজ্ঞেস করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমে ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো নাকি? হ্যাঁ বাবু, ভিগুয়া কা লড়কা। ভিখুয়া? কে সে? চৌকিদার বলল ভিখুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমরিতেই, সেখানেই কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে এরকম ফুলের গাছ আছে, সেই গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো নাকি? হ্যাঁ বাবু, কথাটা সত্যি? মার যাতা হে সব, চুহা বিচ্ছু উচ্ছু সব মার যাতা হে। বনোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল নাকি 3 বছর আগে? বনোয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। বনোয়ারি বলল সাহেব এসে থেকেছে এখানে। এককালে মূর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোন সাহেব এসেছিল কিনা তা বনোয়ারির মনে নেই। জগন্ময় বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2 দূরে। রেল স্টেশন সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময় বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নোটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঠঝুমরি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো লোকটা বেশ রসিক, বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমরিতে তো থাকবার জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? হ্যাঁ, আগে না, আমি উঠেছি মূর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা, তাই না? জগন্ময় বাবু বললেন গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবেন না, দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই সেন্ট শহরে বড়জোর আম, জাম, কলা, নারকেল আর বট, অশোকটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্র বাবু আর নুট বিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময় বাবু কলকাতা গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান। এখনো পর্যন্ত কেউই লেখেননি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুট বিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ আমার কাছে বিশেষ পাবেন না আপনি, বুঝছেন। আর আপনি বরং অন্য কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময় বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে।
লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন তিনি। বললেন, আসুন চা খান। ওই ভরদাস 2 কাপ, একই জায়গায় 2, বুঝছ? জগন্ময় বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময় বাবুর দিকে চোখ তুললেন। হলদে, কমলা, বেগুনি। তালবাহার যাবার পথে ডান দিকে রয়েছে তো, তাই না? একটা ঢিবির উপরে। আপনি তো সবই জানেন দেখছি। বললুম তো, 4 বার ঘুরে গেছি এখানে। বছর 2 থেকে ওটা দেখছি। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োর ছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে কিচ্ছু বলেননি? আপনি তো কলকাতার লোক, কাগজে কাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই? প্রকৃতির খামখেয়াল কত রকম হয় সব নিকের কাগজে লেখে। আরো কত হাজার রকম বিষফুল, বিষফল, বিষপোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই তো বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় যেন লিখেছে ব্যাপারটা। সেখানে ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে বলুন মশাই? কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না গেছলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ। এই সে কথা এখানে সবাই জানে, বুঝছেন? জগন্ময় বাবু চা খেয়ে উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্য ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়ে। সর্দি গরমের রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশে একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটি উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার তিনি স্বচ্ছন্দে লিখতে পারবেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কার্যমরির নামটাও লোকের জানা উচিত। টুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনিটা ভর করে 2 ঘন্টা বসে থেকে কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরো 10 দিন সময় রয়েছে। ধীরে সুস্থে ভেবে চিন্তে লিখতে হবে। বিষফুল নামটা 2 বার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময় বাবু। বিষফুল, এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখে জগন্ময় বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখনো রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্ময় বাবু হিসেব করতে চেষ্টা করলেন গাছটা কত দূরে হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7-8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্ময় বাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি এই সবই কি গাছের বিষে মরে? নাকি ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ আর ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেককে খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সবই হবে ধীরে সুস্থে, ধীরে সুস্থে। হাতে আরো 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময় বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্ময় বাবু এখন ঢুকলেন, এখন একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে ফটকের সামনের বারান্দা শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পেছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে সেগুলো শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময় বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ জড়ানো। গুড়িটা কালো বলে হয়তো আরো সহজে চোখে পড়তো, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুড়ির পাশের চেনা গাছটা জগন্ময় বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল,
বিষফুল। জগন্ময় বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এই গাছ কাল ওখানে ছিল না। জগন্ময় বাবুর ওই সাদা গুড়িটা থেকে হাত 10 দূরে বানোয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোয়াচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময় বাবুর তখন মনে হয়েছিল গুড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ উঠছে না, ইউক্যালিপ। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত 10 মধ্যে। এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে এগিয়ে গেল। জগন্ময় বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময় বাবু হাঁপ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার ব্যবস্থা করা যায় না? সামনে রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময় বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরি কেঁপে উঠল, লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময় বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোন দিনও ক্রিকেট খেলেননি তিনি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খাড়া হো জায়গা বাবু। ভগবান গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোক খাড়া, বললেন জগন্ময় বাবু। কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময় বাবু। বোঝাই যাচ্ছে যে দুটোই অকর্মার ঢেকি। তাকে একটু হেল্প করতে পারলো না এগিয়ে এসে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিস্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মো টেলিগ্রাম করে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠে মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বের করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন না যাবার দিন পুষিয়ে দেব, আগে দেখি না বেটারা কিরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই বা না চাই, কোনো অসুবিধা হচ্ছে কিনা এসব জিজ্ঞেস করা, এটা দুজনের একজনও করেনি। কাঠঝুমরির এই একটি ব্যাপারই জগন্ময় বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন যে দোষটা খানিকটা নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরো আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। চৌকিদার বলল বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজ এই প্রথম দেখলো। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? ऐसा ही तो मालूम होता बाबू। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বনোয়ারি বলার আগেই জগন্ময় বাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসে বারান্দার পূব কোণার পিছন দিক থেকে উকে দিচ্ছে এক গোছা চেনা ফুল। ঝিরে ঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15 বেশি দূরে নয়। জগন্ময় বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের উপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকে আসছে, গাছের দিক থেকে। তার মনে হলো ওই বিষাক্ত ফুলের প্রশ্বাস। জগন্ময় বাবু আর ভাবতে পারলেন না এখানে বসা চলবে না। এর মধ্যে তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময় বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিছু না, আমার খিদে নেই। তা সত্ত্বেও বনোয়ারি নিচ থেকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময় বাবু কোন রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে।
সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময় বাবু অনুভব করলেন যে তার এখনো শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের উপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো, আর তার ফলে বোধহয় একটা সময় জগন্ময় বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক রাতে ঘুম কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথম খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বনোয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনো শীত, হাওয়াটা ওই বাইরের দিকে জানালা দিয়ে আসছে বোধহয়। কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে, কেউ খুলল নাকি? জগন্ময় বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানালার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উকি মারছে তার উপরেও, সেই আলোতেও চেনা যাচ্ছে জিনিসটাকে। সেই একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, 20 ফুল। জগন্ময় বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে উপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে তিনি সংজ্ঞা হারাবেন। কামরাটা খালি পেয়ে জগন্ময় বারিক একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না। কাঠঝুমরিতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম 3টি দিন গত 2 দিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি এই 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তার কামরায় এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যে ফিরে চললেন নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন, মেলা বসেছে সেখানে। গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি, বুঝছেন? ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি এই 2 দিনেই, মানে এত পুলস ডাউন? হ্যাঁ, একটু নুটবিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্র বাবুর কথা বলছি। কেন? আরে উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মুর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা ওর একরকম মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো। পবিত্র ভট্টাচার্য নাম শোনেননি? আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান, শখের মাস্টার, বুঝছেন? একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। তিনি বললেন যে মিস্টার মুর বেঁচে থাকলে এমন হতো না, বুড়ি করেছে গন্ডগোলটা। বেতল স্টেশনে নুটবিহারী নেমে যাবার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময় বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিং এর পেছনে ফুলের ঝাড়টা। একটা আটটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা। আর তার মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগলছানা। বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম আমরা সত্যজিৎ রায়ের লেখা গল্প 20 ফুল এবং পড়ে শোনালেন সেতু। আর শুনছেন কুয়াশা, এবিসি রেডিও FM 89.2। সাথে আছে আমি শারমিন। সময় হয়ে গেছে আজকে কুয়াশার মূল কাহিনী শুনবার। তো আজকের কাহিনী যিনি লিখেছেন আর নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ আর খালিদের, দুইজন লিখেছেন আজকের মূল কাহিনী হচ্ছে সাইদ সোমর, আর নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ। আচ্ছা, আর আজকে আমাদের সাউন্ডের যথারীতি আমাদের সাউন্ড এডিটর খালিদ সাউন্ডের কাজ করেছেন এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন বা নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। তো ঠিক আছে, আমরা প্রথম পর্বটা এখন শুনবো, তারপর আবারও ফিরে আসছি। ভালোবাসা অন্ধ। ভালোবাসা কোনো নিয়ম মানে না কোনো জাত, কুল বা আইন। তাই বলে জাগতিক সব নিয়ম, প্রকৃতির সব আইনও কি ভালোবাসা ভাঙতে পারে? ভালোবাসা ধনী গরিব, উঁচু নিচু ব্যবধান মানে না, কিন্তু দুটি ভিন্ন জগতের ব্যবধান কি ভালোবাসা ঘুচিয়ে দিতে পারে? কুয়াশায় আমাদের আজকের গল্প এক অমোঘ নিয়তির গল্প, অদ্ভুত এক ভালোবাসার গল্প। শ্যামল খুব নম্র, ভদ্র, শান্ত স্বভাবের ছেলে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী হিসেবে তার অনেক সুনাম আছে। পরিশ্রমী হবার কারণে শিক্ষকরা তাকে দারুণ পছন্দ করে। শুধু তাই নয়, ওর চমৎকার ব্যবহারের জন্য সহপাঠীরাও তাকে খুব পছন্দ করে। শ্যামলের বাড়ি ঢাকার খুব কাছে। বিশেষ কারণে
আমরা সেই এলাকার নামটা বলছি না। ধরে নেই জায়গাটার নাম রূপগঞ্জ। রূপগঞ্জ যেতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে, তাই শ্যামল প্রতি সপ্তাহেই বাড়ি যায়। বৃহস্পতিবার ক্লাস শেষ হলে রওনা দেয়, আবার শনিবার বা রোববার যেদিন ক্লাস থাকে সেদিন সকালে চলে আসে। এভাবেই চলছে তার দিনকাল। সেদিনটাও এমন আর 10টা দিনের মতোই ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে যখন শ্যামল ঘর থেকে বের হয়েছিল পরীক্ষা দিতে যাবার জন্য, তখন কি সে জানতো যে আজকের দিনটা সে জীবনে কখনো ভুলতে পারবে না? এই শ্যামল, এই এমন হন হন করে হেঁটে যাচ্ছিস কোথায়? ভূতে ধরেছে নাকি? আরে ইমন, জি স্যার, আমি। তাকানোর তো সময়ই নাই আপনার। তাই এত তাড়াহুড়া কিসের শুনি? আর বলিস না রে দোস্ত, অনেক দেরি হয়ে গেল। বাস পাই কিনা কে জানে। আরে যাচ্ছিস কোথায় বলবি তো? বাড়িতে যাবো দোস্ত, পরীক্ষা শেষ হতে হতে 5:30 বেজে গেল। এখন বাসে উঠলেও বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে। তা এই সন্ধ্যাবেলায় রওনা দেবার দরকারটা কি? ফাইনাল পরীক্ষা শেষ হলো আজকে, হাতে এখন কত সময়। কয়দিন আমাদের সাথে থাক, ঢাকায় ঘুরি ফিরি। আরে না, আম্মার হুকুম, পরীক্ষা শেষ হবার সাথে সাথে যেন বাড়ি চলে যাই আমি। তোর আম্মা তোকে অনেক আদর করে না রে? তা তো করে, সব আম্মারাই করে। আমার আম্মার কথা আমার ফাঁকা আছে। পাশের লোকটাও কি একটু জায়গা দিল ভেতরে যাবার জন্য। থ্যাংক ইউ বলে শ্যামল বসে পড়ল। একটু পরেই বাসটা চলতে শুরু করল। শ্যামলের মনটা হঠাৎ আনন্দে ভরে উঠল। সেই একই একঘেয়ে জার্নি প্রতি সপ্তাহে, একই রাস্তা দিয়ে ফেরা সারা জীবন। তারপরও ঘরে ফেরার বাসটা যখন চলতে শুরু করে এত ভালো লাগে কেন? ওর পাশের সিটের লোকটা হঠাৎ কথা বলে উঠল। এতক্ষণ শ্যামল খেয়ালই করেনি লোকটার গলায় মাফলার প্যাঁচানো, কেমন যেন অদ্ভুত গলায় কথা বলছে। ভাই কই নামবেন ভাই সাহেব? রূপগঞ্জ। আপনি কই নামবেন? আরে আমি ওইদিকেই যাই। ও আচ্ছা। কেমন অনেক ঠান্ডা পড়ে গেল। এইবার শীত নামলো খুব তাড়াতাড়ি, কি কন? তা ঠিক, সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ঠান্ডা আরো বেশি লাগছে। আপনাদের দেখেই আমি বুঝছি খুব ঠান্ডা পাইতেছেন। জানালাটা আটকায় দেন। আরে না না, কোনো সমস্যা নেই। আমার আসলে জানালা দিয়ে বাইরে দেখতে ভালোই লাগছে। আজকে দিলে তো আর সেটা দেখতে পারবো না। না ভাই, ঠান্ডা কিন্তু লেগে যাবে। আমারও এমনিই করে ঠান্ডাটা লাগছে, দেখেন না গলায় কত মোটা করে মাফলার ঠেকায় রাখছি। সমস্যা নেই, আসলে আজকে সকাল সকাল বের হয়েছি তো, সন্ধ্যায় ঠান্ডা লাগতে পারে মনেই হয়। আচ্ছা আপনি কি করেন ভাই? এই তো পড়াশোনা করছি ঢাকা ভার্সিটি, এবার 4th ইয়ারে উঠবো। ঢাকা ভার্সিটি? ও আচ্ছা, অনেক ভালো। বাড়িতে যাইতেছেন বুঝি? হ্যাঁ। কে কে আছে আপনার বাড়িতে? আমার আব্বা আম্মা আছে আর ছোট বোন। আচ্ছা, আপনার সাথে অনেক কথা বলে ফেলতেছি, রাগ টাগ করতেছেন না তো? আরে না না, রাগ করবো কেন? আসলে একই এলাকার মানুষ, হয়তো আপনাদের দেখে একটু চেনা চেনা মনে হইতেছিল আর কি, এই লেগে জিগাইলাম। আমি তো এই রাস্তায় প্রায়ই যাওয়া আসা করি, মনে হয় কখনো দেখেছেন। ও, এটা হতেই পারে, একই রাস্তায় দিয়ে যাতায়াত করলে এটা হতেই পারে। আবার আমার একটু গল্প করার একটু স্বভাব, কেউ ভালো বলে মন্দও বলে। আসলে আমি কথা না বলে মুখ বুঝে থাকতে পারি না। আর রাস্তাটাও একটু লম্বা, বুঝছেন না, একটু গল্প করতে করতে গেলে রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর চুপ করে থাকলে রাস্তাও ফুরায় না, সময়ও ফুরায়। ভালোই বলেছেন। তা ভাইজান, সকালে কিছু খান নাই বুঝি? কিছু খাইছেন? না, আসলে পরীক্ষা ছিল তো, পরীক্ষা শেষ করে সোজা রওনা দিয়েছি, এই বাড়িতে গিয়ে খাবো। আপনারা আমার দেখাই মনে হয়েছে আপনি এখন পর্যন্ত কিছু খান নাই। আরে দাঁড়ান দেখি। ও হ্যাঁ, পাইছি। এই এই পকেটে 2টা চকলেট পাইছি। আরে ব্যবসার কাজে গেছিলাম বুঝছেন। আপনারা তো ছাত্র মানুষ, পড়াশোনা করেন, আমাদের ব্যবসায় যাইতে হয়, কত লোকে কত কিছু দেয়। আমার কাস্টমার এটা খাইতে দিছিল, আর আমার এই বুড়ো বয়সে কি চকলেট টকলেট খাইতে মন চায় বলেন তো দেখি? নেন আপনি এটা খান। আরে না না, সে কি, আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে যান। আরে ভাই, আমার লাগবে না। কি করেন, খান তো দেখি। আপনি আপনি সকাল থেকে না খাই আছেন।
আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। আপনার এই না খাওয়া দেখে আমার খুব খারাপ লাগতেছে। আমি আসলে কাউরে না খায় দেখতে দেখতে আমার খুব কষ্ট লাগে। ছোটবেলায় নিজেও তো না খায় কাটাইছি। আচ্ছা ঠিক আছে, দেন। হুম, এত করে বলছেন যখন। নেন নেন। শ্যামল চকলেটটা খেতে যাবে এমন সময় বাসটা একটা স্টপেজে থেমে গেল। সামনের দিকে কিছু যাত্রী হুড় মুড়িয়ে নেমে গেল। শ্যামল তাড়াতাড়ি নিজের সিট থেকে উঠে পড়ল। তাকে সামনের সিটে গিয়ে বসতে হবে। যত সামনে গিয়ে বসা যায় ততই ভালো। পেছনের সিটটা এত ঝাঁকি লাগে যে আরাম করে বসাই যায় না। অন্য কেউ দখল করে ফেলার আগেই সে সামনের সিটের একটা সিট পেয়ে গেল। তার পাশের লোকটাও একই সাথে সামনের একটা সিট নিতে চেষ্টা করেছিল। সে শ্যামলের 2 সিট পেছনে বসতে পারে। তারপর বাস আবার চলতে শুরু করলো। ওই চৌরাস্তা চৌরাস্তা চৌরাস্তা, এই চৌরাস্তা নামলে আসেন চৌরাস্তা, ওই চৌরাস্তা ওই চৌরাস্তা ওই চৌরাস্তা চৌরাস্তা নামলে আসেন। শ্যামল বাসের দুলুনিতে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ একটা ঝাঁকুনি লাগতেই টের পেল তার গন্তব্য চলে এসেছে। লাফিয়ে উঠে সে বাস থেকে নেমে পড়ল। অনেক রাত হয়ে গেছে। তাদের বাড়ি পর্যন্ত বাস যায় না। বেশ অনেকটা রাস্তা প্রথমে ভ্যানে বা রিক্সায় গিয়ে তারপর আবার অনেকখানি রাস্তা হাঁটতে হবে। এত রাতে রিক্সা পাওয়াও কঠিন। তাই শ্যামল সিদ্ধান্ত নিল শর্টকাটে শ্মশানের রাস্তাটাই নেবে। এই এলাকার ছেলে শ্যামল, রাস্তাঘাট তার নিজের হাতের তালুর মতোই চেনা, ভয় পাবার কিছুই নেই। আর তাছাড়া শ্মশানটা আসলে এখন আর নেই, একটা পুকুর আছে মাত্র সেখানে। বহু আগে এই এলাকায় একটা জমিদার বাড়ি ছিল, এখন সেখানে শুধু বাড়িটার কিছু ধ্বংসাবশেষ আছে। আর তার উল্টো দিকে বিশাল একটা পুকুর ঘাট। হিন্দুরা সেটাকে শ্মশান ঘাট হিসেবেই ব্যবহার করতো একসময়, এখন আর তেমন কেউ যায় না। শ্যামল অনেকবার ওই রাস্তা ধরে যাওয়া আসা করেছে, তাই আর দ্বিধা না করে শ্যামল হাঁটা ধরল। শ্যামল হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় চলে এসেছে। এদিকটা লোকজন তেমন নেই। হঠাৎ সে একটু চমকে উঠল মনে হলো। তার কেমন জানি একটু অস্বস্তি লাগছে। শ্যামল ভয় পাবার ছেলে নয়, কিন্তু তার মনে হচ্ছে সে একা নয়, আরো কেউ যেন তার সাথে হাঁটছে। যখনই সে হাঁটে তার সাথে অন্য কারো পায়ের আওয়াজ পাওয়া যায়। বোঝার জন্য শ্যামল বেশ কয়েকবার থেমে দাঁড়ালো, কিন্তু যতবারই সে থামছে ততবারই সেই আওয়াজটাও থেমে যাচ্ছে। কি থাকতে পারে তার পেছনে? আরে এটা কি? ও, সেই চকলেটটা দেখি রয়ে গেছে। ভালোই হলো, খিদে পেয়েছে। এখন তো আর কিছু পাওয়া যাবে না, তো এই চকলেটটাই খাই। শ্যামল চকলেটটা হঠাৎ খুঁজে পেয়ে খুব খুশি হলো। তাড়াহুড়ায় সে ভুলেই গিয়েছিল চকলেটটার কথা। ঠান্ডায় পকেটে হাত দিতেই চকলেটটা হঠাৎ বেরিয়ে পড়েছে। খুশি হয়ে চকলেটটা খেতে খেতে এবার হাঁটতে লাগলো সে। বড় পুকুরটা আর বেশি দূরে নয়, আর 2টো বাঘ ঘুরলেই জমিদার বাড়ি। সেখান থেকে একটু সামনে গেলেই পুকুর। কিন্তু এ কি? শ্যামলের মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো। হঠাৎ তার মনে হলো সে অনেক লম্বা পথ হাঁটছে। রাস্তাটাও কেমন যেন সাপের মতো বাঁক খাচ্ছে। এত ঘোরানো তো ছিল না রাস্তাটা। এই পথ দিয়ে সে শত শতবার গেছে। হাত পা কেমন যেন ভারী লাগছে। পা টেনে টেনে হাঁটার চেষ্টা করলো শ্যামল। ওই তো দেখা যাচ্ছে ওই বাঘটা ঘুরলেই জমিদার বাড়ি। হঠাৎ চমকে উঠল শ্যামল। এই রাস্তায় আগে তো কোনোদিন আসেনি সে। এখানে এমন মাটির কাঁচা রাস্তা এলো কোত্থেকে? এখানে রাস্তা তো তার জন্মের পর থেকে পাকা দেখেছে সে।
তাহলে কি সে ভুল পথে এসেছে? আরে হঠাৎ করে মনে হচ্ছে সে একটা ঝোপের ভেতর ঢুকে গেছে। কাঁচা রাস্তা চিকন হতে হতে আর সামনে যাবার জায়গাই নেই। শ্যামল প্রাণপণে ঝোপটা থেকে বেরোতে চাইল, কিন্তু সেটা অনেক লম্বা মনে হচ্ছে। শ্যামলের মাথা চিন চিন করে ব্যথা করছে। সে মাটিতে বসে পড়লো মাথা ধরে, চোখ বন্ধ করে। তারপর কান চেপে ধরল। কানের চারপাশে কেমন ভো ভো শব্দ হচ্ছে। দুই হাতে মাথা চেপে ধরে চুপচাপ মাটিতে বসে রইল শ্যামল। তারপর হঠাৎই তার মাথা ব্যথাটা কমে গেল। শ্যামল কিছুটা অবাক হয়ে চোখ মেলে তাকালো। চারদিকের অন্ধকার কেমন একটু হালকা হয়ে এসেছে। মাথাটা একদম হালকা লাগছে। উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল শ্যামল। যেন সে ভেসে ভেসে চলছে, এতটা হালকা বোধ হচ্ছে নিজেকে। তার মনে হচ্ছে চারপাশে কিছু একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা কি তা সে এখনো বুঝতে পারছে না। তার চারদিকে ঝোপঝাড়, গাছপালা। বড় একটা তেঁতুল গাছের নিচে এসে চুপচাপ দাঁড়ালো শ্যামল। সে হঠাৎ শুনতে পেয়েছে একটা মেয়ের কণ্ঠ। একটা মেয়ে যেন মিষ্টি কণ্ঠে গান গাইছে এবং ভীষণ দরদি সে সুর। শিউরে উঠল শ্যামলের সারা শরীর। এখানে এই এত রাতে কোনো মেয়ে থাকার প্রশ্নই ওঠে না। গান গাওয়া তো দূরের কথা, তাহলে কোথা থেকে ভেসে আসছে ওই অপার্থিব সুর? শ্যামল হঠাৎ করে চারদিকে তাকিয়ে প্রচন্ড অবাক হয়ে গেল। এটা কোন জায়গা? এই জায়গা সে কখনো দেখেনি তো। পুরনো আমলের বাড়ি ঘরের মতো একটা বড় বাড়ি দেখা যাচ্ছে ওপাশে, ঠিক যেন একটা জমিদার বাড়ি। কথাটা মনে হতেই স্তম্ভিত হয়ে গেল শ্যামল। এই এলাকায় জমিদার বাড়ি বলতে মাত্র একটি বাড়িই আছে, আর সেটা বহু বছর আগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জন্মের পর থেকে একগাদা পোড়া ইটের দেয়াল ছাড়া আর কিছুই দেখেনি এখানে শ্যামল। তাহলে এই বাড়ি হঠাৎ কোথা থেকে গজিয়ে উঠল? হঠাৎ শ্যামল চমকে ওঠে। তার মনে পড়ে ইমনের বলা সকালের কথাগুলো। সে কি তবে অতীতে চলে এসেছে কোনোভাবে? 200 বছর আগে যখন এখানে কোনো জমিদার বাড়ি ছিল। প্রকৃতির কোন আজব খেলা। শ্যামল সামনে এগিয়ে যায়। কি হচ্ছে তাকে জানতেই হবে। আসলে কি অতীতে পৌঁছে গেছে সে? এ রহস্য তাকে ভেদ করতেই হবে। 200 বছর আগের কথা। এই পৃথিবীটা তখন দেখতে অন্যরকম ছিল। জমিদারের মেয়ে শ্যামা, অপরূপা সুন্দরী, বয়স মাত্র 17। মা নেই, মারা গেছে যখন শ্যামা খুব ছোট। এরপর থেকে বাবার আদরে সে বড় হয়েছে। তার বাবা জমিদার রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী মারা গেছেন মাত্র কয়েক মাস হলো। শ্যামা বড় একলা হয়ে গেছে। তবে এখনো তার মাথার উপর তার বড় ভাই আছে। বড় ভাই রূপনারায়ণই এখন জমিদারি দেখছে। ভাইয়ের আদরের দুলালের শ্যামা। ভালোবাসে নিজের মনে গান গাইতে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চুল বাঁধে সে। তবে তাই বলে শ্যামা কিন্তু মোটেও বোকা না, দারুণ বুদ্ধিমান। জমিদার রাজেন্দ্র নারায়ণ আফসোস করতেন, মেয়েটার মতো বুদ্ধি যদি তার ছেলেটা পেত। রূপ জমিদারের ছেলে হলেও তার মাথায় বুদ্ধি বেশি খেলে না। একটু সহজ সরল মানুষে সারাদিন কবুতর ওড়ানো, বেড়ানো এসব নিয়েই থাকত। কিন্তু তার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন বাবা মারা গেল। জমিদারের সমস্ত ভার এসে পড়ল তার মাথায়। আগে কখনো এসব বিষয়ে মোটেই আগ্রহ দেখায়নি সে, কিন্তু এখন বাধ্য হয়েই তাকে এসব নিয়ে ভাবতে হচ্ছে। একটাই ভরসা,
যে তাদের যে নায়েব মশাই আছে তিনি বেশ চালাক চতুর, তার হাতে অনেক কিছু ছেড়ে দেয়া যায়। নায়েব মশাই রূপনারায়ণকে অনেক কিছু শেখাচ্ছেন। কি হে রূপনারায়ণ, কি করছো এখানে বসে? আরে নায়েব মশাই, আসুন আসুন। ওখানে দাঁড়িয়ে কেন হঠাৎ এমন সময়? এই তো এলাম আর কি, ভাবলাম তোমার সাথে দুটো বিষয় সম্পত্তির কথা বলে আসি। তোমার বাবা তো আমার এই সব দায়িত্ব দিয়ে হঠাৎ এভাবে চলে গেলেন। তোমরা দুটি ভাই বোন কিছুই বোঝো না, এখন তো আমাকেই সব দিকে খেয়াল রাখতে হবে। এত জমি জমা সবই তো না হলে ভেসেই যাবে। আপনি আছেন বলেই ভরসা পাই নায়েব মশাই। বাবা যেভাবে আমাদের কাঁদিয়ে চলে যাবেন বুঝতেই পারিনি। এখন আমি যে কি করব নিজেই জানি না। তা বাবা, এখন তো তোমাকে একটু দায়িত্ববান হতেই হবে, না হলে যে জমিদারি চলবে না। অনেক বড় বড় সিদ্ধান্ত আটকে আছে। আগে তোমার বাবার অনুমতি ছাড়া এসব সিদ্ধান্ত নিতাম না, কিন্তু এখন তো তোমার অনুমতি নিতে হবে বাবা। আমি যে এখনো বুঝতে পারছি না নায়েব মশাই। হ্যাঁ, বুঝবে, আস্তে আস্তে সবই বুঝবে, চিন্তার কিছু নেই। আমি আছি না, আমি সব বুঝিয়ে দেব। তোমার জমিদারি, সয় সম্পত্তি, এ বাড়ির কোথায় কি হচ্ছে সব সব। কিন্তু এই যে সিদ্ধান্তগুলোর কথা বলছিলাম, এই সিদ্ধান্তগুলোর কি হবে বাবা? আপনি একটু দেখুন না নায়েব মশাই, আপনি তো সবই জানেন। আপনার উপর বাবাও যখন ভরসা করেছিলেন, কিছুদিন কাজকর্মগুলো আপনিই চালান। তা বাবা, তুমি যখন বলছো সেটাই করতে হবে আর কি, এছাড়া তো উপায়ও নেই। তুমি এখন জমিদারির প্যাঁচ ঘোষ কিছু বোঝো না, কি করতে কি করবে, জমিদারি হয়তো লাঠি উঠবে। তবে একটা কথা, কিছু কিছু জায়গায় তো আর আমার কথায় কাজ হবে না। কেন নায়েব মশাই? না মানে রাজেন্দ্র বাবু লিখিত নির্দেশ দিতেন, হ্যাঁ, তো সেসব জায়গায় তারই সই চলতো। এখন তো আর আমার সই দিয়ে তার ওর সব চলবে না। ও আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না নায়েব মশাই। যে সই যখন দরকার আপনি এসে নিয়ে যাবেন, আমাকে শুধু একটু বুঝিয়ে দিবেন কি হচ্ছে না হচ্ছে, তাহলেই হবে। ঠিক আছে বাবা, তাহলে কথা রইল, তুমি থাকো, আমি যাই ওদিকে দেখি দপ্তরে কি হচ্ছে। ঠিক আছে। কিন্তু কিছু করার আগে তিনি নিজেই পরপারে চলে গেলেন। আমার সাথে তুমি বুদ্ধিমান হতে চাইছো রূপ? জীবনে এমন বোকা দেখি নাই। আমার কাছ থেকে সব বুঝে নেবে কে? তুমি ভেবেছো তোমাকে আমি সব দেখায় দেব? তোমার জমিদারি সবকিছুর চাবি তো আমার হাতে, সই আমি করি আর তুমি তাতে কিছু আসবে যাবে না, তুমি জানতেও পারবে না। তুমি রোজ তোমার মৃত্যু ফাঁদে সই করতেছ। তোমার এত বুদ্ধি নাই। তুমি আর তোমার বোন দুইটাই পথে নামবা, পথে। শ্যামাকে পথে নামতে দেব না। এমন মিষ্টি মেয়ে, আমি যদি জমিদার হই তবে ওকে জমিদারের বউ করে রাখবো। শ্যামাকে জমিদারের বউ হিসেবেই বেশি ভালো মানায়। কে ওখানে? কে? আরে এইটা পড়লো কি করে? তাহলে কেউ কি এখানে ছিল? কেমন জানি একটা গন্ধ পাচ্ছি, অদ্ভুত গন্ধ তো। কেউ কি আমার কথা কান পেতে শুনছিল?
না 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 না, আমাকে আরো সাবধান হতে হবে। যা করতে হবে খুব খুব সাবধানে, কেউ যেন ঘুণাক্ষরে ওঠেন না পায়। অদ্ভুত গন্ধ, জমিদারি, শ্যামা। কি ভয়ঙ্কর শয়তানি নায়েব! জমিদার রাজেন্দ্র কত ভরসা করেছিলেন এই নায়েবের উপর। দিনের পর দিন নায়েব তারই সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জমিদার যখন কিছুটা সন্দেহ করেছিলেন, তখনই সে তার ভুল পাল্টে নিল, আর এরপরে জমিদার বাবু তো মারাই গেলেন। কে জানে রাজেন্দ্র বাবুর মৃত্যুর পেছনে নায়েবের কোনো হাত আছে কিনা। আর এখন রূপ আর শ্যামার উপর তার নজর পড়েছে। শুধু জমিদারি নয়, শ্যামাকে পর্যন্ত দখল করতে চাইছে এই বুড়ো শয়তান নায়েব। শ্যামা এসব কিছুই জানে না। তাকে ঘিরে যে কত শয়তানি চলছে, এই ব্যাপারে তার বিন্দু মাত্র ধারণা ছিল না। কিন্তু কেন যেন নায়েবকে তার কখনোই ভালো লাগেনি। জমিদারের ব্যাপার নিয়ে আগেও সে মাথা ঘামাতো না, কিন্তু বাবা মারা যাবার পর থেকে সে দেখছে এসব নিয়ে রূপ খুব দুশ্চিন্তায় থাকে। বড় ভাইকে এভাবে দেখে শ্যামার খুব কষ্ট হয়, কিন্তু ভাইকে কি সান্ত্বনা দেবে? সে নিজেই তো খুব দুঃখী। কি করছো দাদা? আয় আয় শ্যামা, ভেতরে আয়। দেখলাম চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছো, কিছু ভাবছিলে? তেমন কিছু না, নায়েব মশাই এসেছিলেন, অনেক কিছু বলে গেলেন। জমিদারির নানান ঝামেলা, কি যে করব ভেবে পাই না। কি ঝামেলা দাদা? কত কিছুই তো আছে রে, সবকিছু যে আমিও বুঝি না। একটা জমিদারি চালাতে গেলে কত রকমের সিদ্ধান্ত নিতে হয়। নায়েব মশাইয়ের উপরেই সবকিছুর জন্য ভরসা করতে হচ্ছে। দাদা, একটা কথা বলি। বল না, কি বলবি? মানে আমাদের নায়েব মশাইকে না আমার একদম ভালো লাগে না। সে কি, কেন? জানি না কেন। আমাকে কোনোদিন কিছু বলেনি, কিন্তু ওনার সামনে গেলেই কেমন একটা বিরূপ ভাব জাগে মনে। ওনার চাউনি আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় তুই ভুল ভাবছিস। বুড়ো একটা মানুষ বিষয় সম্পত্তির কাজ ছাড়া আর কিছু নিয়ে ভাবেন না। হতে পারে, কিন্তু তুমি যেভাবে ওনার উপর ভরসা করছো সেটা কি ঠিক হচ্ছে? সবকিছু তার উপর ছেড়ে দিও না। আর কি বা করতে পারতাম? বেশিরভাগ ব্যাপার আমি এখনো বুঝি না। বাবার রেখে যাওয়া কর্মচারী, তাই তার উপর ভরসা না করে উপায় কি বল? তুই কিছু ভাবিস না, কিচ্ছু হবে না। না হলেই ভালো। আচ্ছা, বাদ দে এসব কথা। তুই সারাদিন কি করিস বলতো? আগে তোর ঘর থেকে কেমন মিষ্টি গান শুনতে পেতাম সব সময়, আর এখন কোনো সারা শব্দই পাই না। ভালো লাগে না দাদা, বাবার কথা মনে পড়ে। বাবার কথা আমারও খুব মনে পড়ে রে। বেঁচে থাকতে কত বকা দিয়েছেন আমাকে শুধরাবার জন্য। খেলাধুলা বাদ দিয়ে কাজে মন দিতে বলতেন। তখন তো আর সেসব কথা আমার ভালো লাগতো না। আজ মনে হচ্ছে সেই সব বকাগুলো খাবার জন্য আমি প্রাণটাই দিয়ে দিতে পারি। বাবা কিন্তু তোমাকে অনেক ভালোবাসতো দাদা। তোমাকে বকা দিলেও আমার কাছে এসে শুধু তোমার সুনামই করতো। আমি জানি রে, ওইসব বকার পেছনে কত ভালোবাসা লুকিয়েছিল। আচ্ছা শোন, যত কিছুই হোক তুই গান গাওয়া বন্ধ করিস না। তুই গান না গেলে এই বাড়িটাকে মৃত্যুপুরী মনে হয়। সেই নীরবতা আমি সহ্য করতে পারি না। আচ্ছা দাদা, তুমি মন খারাপ করো না, আমি গাইবো। ঠিক তো? লক্ষ্মী বোন আমার। এই নে, ধর, এটা রাখ। এটা কি? তোর জন্য একটা রূপার নূপুর বানিয়েছিলাম। কেমন হয়েছে বলতো? দাদা, তুমি কি ভালো, খুব সুন্দর। আমি এক্ষুনি পরবো, যাই। আচ্ছা যা।
নূপুরটা পেয়ে ভীষণ মন ভালো হয়ে গেল শ্যামা। নূপুর তার খুব প্রিয়। দাদা সবসময় তার মন ভালো করার জন্য কিছু না কিছু করবেই। নূপুরটা নিয়ে ঘরে এসে পড়তে গেল শ্যামা। ঝুনঝুন করে মিষ্টি শব্দ হচ্ছে নূপুরে। অনেক রাত হয়ে গেছে, ঘরে তেমন আলো ছিল না। আলোটা হাত দিয়ে একটু বাড়িয়ে নিল। এরপর বড় আয়নাটার সামনে বসে নূপুরটা পড়তে লাগলো। মন ভালো, তাই গুনগুন করে গানও গাইছে। অনেক দিন পরে ভালো মনে গান গাইছে শ্যামা। আর জানালা দিয়ে কি সুন্দর বাতাস আসছে। পর্দাগুলো খোলা হাওয়ায় পাল তোলা নৌকার মতো উঠছে যেন। গান গাইতে গাইতে শ্যামার মনে হলো প্রকৃতিও যেন তার গানের সুরে তাল দিচ্ছে, তার আনন্দে আনন্দিত হয়ে উঠছে। বাইরে গাছপালার ডাল আর পাতায় বাতাসে কেমন ঝিরিয়ে ঝিরিয়ে শব্দ উঠছে, কেমন ঠান্ডা ঠান্ডা আরামের একটা ভাব। মনে মনে শ্যামা বলল, এই মুহূর্তটা কি সুন্দর। মানুষের জীবনে এমন মুহূর্ত কি সবসময় আসে? আরে আজকে এত বাতাস বইছে কেন? এটা আবার কি? বাজ পড়লো নাকি? বাইরে এত আলো হয়ে উঠলো কিসের? কিন্তু কোনো শব্দ তো শুনলাম না। অবাক কাণ্ড। বাইরে হঠাৎ একটা আলো ঝুলকে উঠেছিল মনে হলো যেন, ঠিক ঠিক যেমন বাজ পড়লে হয়, কিন্তু কোনো শব্দ হয়নি। শ্যামা খুব অবাক হলো। এটা শীতের সময়, এখন আবার বাজ পড়বে কেন? বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তাছাড়া বাজ পড়লে তো সবাই টের পায় শব্দ দিয়ে। তাহলে হঠাৎ করে এমন আলো এলো কোত্থেকে? নাকি সে ভুল দেখছে? কই, এখন তো আবার সব অন্ধকার, আলোর চিহ্ন মাত্র নেই বাইরে। শ্যামা ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। দোতলায় তার ঘর। বারান্দাটা খোলা ছাদের মতো। ঘরের দরজা বন্ধ করে দিলে তার একারই ছাদে কেউ আসতে পারবে না। এখানে একা একা হাঁটতে শ্যামার খুব ভালো লাগে, কিন্তু আজ কেন যেন একটু ভয় লাগছে। শ্যামা বারান্দার দরজাটা বন্ধ করে দিল। সেদিন রাতে একা একা শুয়ে শ্যামার মনটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে গেল। তার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এমন কিছু যা তার বোঝার ক্ষমতা নেই। যেন সে একা নয়, তার খুব কাছাকাছি অন্য কারো অস্তিত্ব আছে। ব্যাপারটা ভুতুড়ে, কিন্তু কেন যেন শ্যামার একটুও ভয় লাগছে না, শুধু খুব কৌতূহল হচ্ছে। হঠাৎ শ্যামার মনে হলো এই ঘরে সে তার নিজের নিঃশ্বাস ছাড়াও অন্য কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। এই ঘরে অবশ্যই কেউ আছে। তাহলে কি কোনো ভূত বা প্রেতাত্মা? শ্যামা ভয় পেল না, চুপচাপ বিছানায় উঠে বসল। তার ঘরটা অনেক বড়, আলমারি, বড় বড় তাক, আরো অনেক কিছু আছে ঘরে। অন্ধকারে এসব জায়গার আড়ালে কেউ লুকিয়ে থাকলে বোঝবার কোনো উপায় নেই। কিন্তু এ ঘরে কেউ আসবে কিভাবে? নিচের তলার মানুষজনের চোখ ফাঁকি দিয়ে? অবশ্য খুব বেশি চাকর বাকর এখন নেই তাদের। বাবা মারা যাওয়ার পর অনেককেই ছুটি দিয়েছেন নায়েব। টাকা পয়সা নাকি বেশি খরচ হয়ে যাচ্ছে। কে ওখানে? একটা ছায়ার মতো মনে হচ্ছে। আশ্চর্য তো। আরে দরজাটা খুললো কি করে? শোবার আগে না বন্ধ করে দিলাম। যাই আবার বন্ধ করে দিই, ভালো লাগছে না কিছু। এই শীতের দিনে এত বাতাস, এত বাজ পড়ে কোথা থেকে? কিছু বুঝি না, হচ্ছেটা কি এসব? ব্যাস, এখন আর যত বাতাসই আসুক দরজা আর খুলবে না। ভালো করে এঁটে দিলাম। শুনুন, ভোরের আলো ফুটে উঠেছে। শ্যামা তখনও ঘুমাচ্ছে। রাতের বেলা ভয় পেয়ে চুপি চুপি দাদার ঘরে এসে পাশের ছোট্ট বিছানায় সে ঘুমিয়ে পড়েছিল।
রূপ ঘুমিয়েছিল বলে তখন টের পাইনি। সকালে ঘুম ভেঙে শ্যামাকে এ ঘরে দেখে সে একদম অবাক হয়ে গেল। শ্যামা, এই শ্যামা, ঘুমোচ্ছিস? অনেক বেলা হয়েছে, উঠ তো। ডাকছো কেন দাদা? তুই এ ঘরে এলি কি করে? আজব ব্যাপার, শুধু তো গেলি নিজের ঘরে। ও মানে দাদা, হয়েছে কি, রাতের বেলা না এমন এমন ভয় পেয়েছি, কেমন একটা বাজে স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ, তারপর শুধু তাই না, কাল রাতে কেমন বাজ পড়ছিল আর বাতাস হচ্ছিল, টের পাওনি? বাজ পড়ছিল? তোর মাথাই খারাপ হয়ে গেছে, কখন আবার বাজ পড়লো রে? তুমি টের পাবে কি করে? তুমি তো ঘুমিয়ে কাদা, সন্ধে না হতে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে ভয়ানক বাতাস হচ্ছিল, তুমি কিছুই জানো না। আমার তো মনে হয় এটাও তুই স্বপ্নে দেখেছিস। তাই কি জানি, ও হতেও পারে। কেমন সব ফিস ফিসে। কি ফিস ফিসে? না কিছু না। রাত জেগে জেগে বেশি ভাবিস বলেই তোর এমন হচ্ছে, বুঝলি? আজকে থেকে তুইও আমার মতন সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়বি। আর নাক ডাকবো, তাই না? প্রয়োজন হলে ডাকবি, তোর নাক ডাকার শব্দে ভয় পেয়ে ভূতেরাও পালিয়ে যাবে। দুষ্টুমি করো না দাদা, আমার জায়গায় তুমি হলে বুঝতে। আচ্ছা যা, করবো না। এখন উঠে হাত মুখ ধো, আমার আবার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। তুমি এখন খুব কাজের হয়েছো, ব্যস্ত বাবা। রূপ নিজের কাজে চলে যায়। শ্যামাও উঠে পড়ল। আগের রাতের কথা ভেবে এখন তার হাসি পাচ্ছে। এত ভয় পেয়েছিল কেন সে সামান্য বাতাসের শব্দে? আসলে রাতের বেলা সবকিছুই কেমন রহস্যময় মনে হয়। তখন তার মনে হচ্ছিল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। আর এখন এই ঝকঝকে রোদের সকালে সেটা কত হাস্যকর মনে হচ্ছে। আসলে বোধহয় ঘুম ঘুম অবস্থায় সে কানে ভুল শুনেছে। রাতের পাতার শস্যর শব্দ শুনে তার মনে হয়েছে কেউ কথা বলছে। দাদা যদি এ কথা শোনে তাহলে আরো হাসাহাসি করবে। আজকে রাতে আর এমন বোকামি করা যাবে না। তবে দাদা একটা কথা ঠিকই বলেছে, এত রাত করে ঘুমোতে যাওয়াটাও ঠিক না। পুরো বাড়ি কেমন নিঝুম নিস্তব্ধ হয়ে যায়। আজকে সে একটু তাড়াতাড়ি ঘুমোতে যায়। সেদিন রাতের কথা, শ্যামা নিজের ঘরে বিছানায় চুপচাপ শুয়ে আছে। আলোটা বেশ বাড়ানো, বাইরের প্রকৃতি শান্ত। আজ শ্যামার মোটেই ভয় লাগছে না, তাই বারান্দার দরজাটা খোলা। শ্যামা সেদিকে তাকিয়ে ভাবছে, মাঝে মাঝে তার এমন অদ্ভুত লাগে কেন? মনে হয় যেন সে এই পৃথিবীতে নেই। তার চেনা জানা জগৎটা কেমন বদলে যায়, সবকিছু অন্যরকম মনে হয়। একথা কাউকে বুঝিয়ে বলাও যায় না। এমন সময় শ্যামার চোখে জিনিসটা পড়ল। বারান্দার দরজার পাশে একটা বিশাল আলমারি আছে, ঠিক তার উল্টো পাশে একটা ছায়া, হালকা স্বচ্ছ মানুষের মতো লম্বাটে, যেন একদলা জমাট কুয়াশা পাকিয়ে আছে দরজার কোণে, নড়ছে না। শ্যামা চমকে বিছানায় উঠে বসলো। আলোটা আরো বাড়িয়ে দেবার চেষ্টা করলো, কিন্তু আলো বাড়াতে আলমারির পেছনটা যেন আরো অন্ধকার লাগছে। শ্যামা কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছে না। ভয় পেয়ে শ্যামা আগের রাতের মতো চেঁচিয়ে উঠল। কেন যেন তার আজকে এত ভয় লাগছে না। এদিকে আসবেন না। কি কথা বলে? ভূত নাকি? আমি ভূত না, ভয় পাবেন না দয়া করে। আমি আপনার কোনো ক্ষতি করব না। কে আপনি? এখানে কি করছেন? সামনে আসুন। আমি সামনে আসতে পারবো না, আমাকে মাফ করবেন। এলেও আপনি আমাকে দেখতে পারবেন না।
আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি না। আপনি কি মানুষ না? শুধু শুধু কেমন একটা ছায়া দেখছি। আমি মানুষ, তবে এখানকার না, আমি অন্য জায়গা থেকে এসেছি। অন্য জায়গা? আপনাকে ছুঁয়ে দেখতে পারি? আমার নাম শ্যামল, তোমার নাম কি? আমাদের নামে কত মিল, আশ্চর্য। আমার নাম শ্যামা। কি সুন্দর নাম, শ্যামা। আচ্ছা, তুমি কোথায় থাকতে? শুনলে তুমি অবাক হবে। বলো না। তোমাদের এই গ্রাম, যার নাম এখন রূপনগর, এই গ্রামে অনেক বছর পরের যে শহর তৈরি হবে, রূপগঞ্জ, আমি সেখানে থাকি, তোমার বাড়ির খুব কাছেই। কি অদ্ভুত, মানে তুমি এখানকারই লোক? হ্যাঁ, কিন্তু অনেক অনেক বছর পরের। তাহলে কিভাবে তুমি এখানে চলে এলে? জানি না, আমি আমার নিজের বাড়িতে ফিরছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সবকিছু বদলে যাচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তোমার দেশটা, মানে ওই সময়টা কেমন? অনেক আলাদা, আবার অনেক মিল। আমাকে বলবে? নিশ্চয়ই। আমার খুব দেখতে ইচ্ছে করছে তোমার সেই দেশ। শ্যামা আর শ্যামল যখন নিজেদের নতুন এক বাস্তবতায় আবিষ্কার করছে, ততক্ষণে অন্যদিকে চলছিল আরেক ষড়যন্ত্র। জমিদারের শয়তান নায়ক তখন নিত্য নতুন বুদ্ধি আঁটছিল, কিভাবে দখল করা যায় শ্যামার বাবার জমিদারি, আর দখল করা যাবে শ্যামাকেও। লোভী নায়েবের ষড়যন্ত্রের কালো হাত থেকে রেহাই নেই গ্রামের সাধারণ মানুষদেরও। রূপনারায়ণের অজান্তে গ্রামের প্রজাদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করল নায়েব, কিন্তু দোষ পড়তে লাগলো রূপনারায়ণের। সাধারণ মানুষ জানত রূপনারায়ণের আদেশেই তাদের উপর এসব অত্যাচার হচ্ছে। কিছু কিছু প্রজা যখন নায়েবের কাছে নালিশ নিয়ে আসতো, নায়েব তাদের প্রতি মিথ্যা সহানুভূতি দেখিয়ে সব দোষ দিয়ে দিত রূপের কাঁধে। সবাই জানত রূপ কত অত্যাচারী, কত লোভী আর শয়তান। এভাবে গ্রামের সবাইকে সে জমিদারের বিরুদ্ধে প্রচন্ড খেপিয়ে তুলল। অন্যদিকে রূপের জমিদারের জমিগুলোতে সে নানা ঝামেলা তৈরি করতে শুরু করল। অন্যায়ভাবে বিভিন্ন লোকের জমি দখল, মামলা মোকদ্দমা দিয়ে সবাইকে অতিষ্ঠ করে তুলল, সবই রূপনারায়ণের নাম করে। কি হয়েছে এখানে? এত শোরগোল কিসের? আর কে ওখানে? আরে ওকে আসতে দাও, ছেড়ে দাও, আটকে রেখো না। হ্যাঁ, আসো, কি হয়েছে? বাবু, বাবু দয়া করুন, আপনার পেয়াদা আমার জমি আটকে রেখেছে। আমাকে আমাকে আমার ফসল তুলতে দিচ্ছে না, বলছে এই জমি নাকি জমিদারের। দোহাই লাগে বাবু, জন্মের পর থেকে বাপ দাদার জমিতে চাষ করে খেয়ে আসছি, সারা বছর কষ্ট করে ফসল ফলিয়েছি। এখন ফসল তোলার সময় একই কথা শুনছি। কেন? কোন জমি তোমার? গায়ের পূর্ব দিকের জমি, মোহন আমার নাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা বাপু, তোমাকে কি করে সাহায্য করি বলো? স্বয়ং জমিদার মশাই আদেশ দিয়েছেন ও জমি নিয়ে নিতে। তা কি করে হয় বাবু? এই যে আমার পূর্বপুরুষের জমি। তা জমিদারের বিরুদ্ধে আমি কি করতে পারি বলো? আমি তো তার দাস নাকি? আপনি দয়া করে তাকে একটু অনুরোধ করুন বাবু, ছেলে পেলে নিয়ে না খেয়ে মরবো। মোহন, আমি সব বুঝতে পারছি বাবা। আমি রূপনারায়ণকে অনেক নিষেধও করেছি, কিন্তু বয়স কম, বোঝই তো, রক্ত গরম, মনে তো আনা নাই। তোমাদের জন্য খুব খারাপ লাগে, বুঝলা? কিন্তু কি করি বলো, জমিদার তো আমারে চাকরি থেকে বাইর করে দিবে। বুঝছি, ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। তবে মনে রাখবেন, গরিবের রক্ত খেয়ে কেউ বড় হতে পারে না। আমরা প্রজা আছি কয়েকশো, সবাই মিলে দাঁড়ালে আপনার পাইক পেয়াদা কোথায় চলে যাবে। আমিও আমার বাপ দাদার জমি এমনি ছেড়ে দেব না। না 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 না, তা তো বটেই, তা তো বটেই। আমিও তো তাই বলি, বুঝলা না? যদি পারো তো তাই করো,
সবাই মিলে রুখে দাঁড়াও। আমিও তোমাদের মতোই নির্যাতিত, তোমাদের দলে আমি। সত্যি বলছি, যাও যাও, যা পারো কর। হাতে মশাল, লাঠি, সোটা দেখতে দেখতে তারা মহল ঘিরে ফেলছে। এখন সে কি করবে? দাদা তো বাড়ি ফেরেনি এখনো। আর এইসব লোকরা কি চায়? প্রচন্ড আতঙ্কে জমে গিয়ে শ্যামা দেখলো লোকগুলো তাদের মহলে আগুন লাগিয়ে দিচ্ছে, বাড়ির ভেতরে ঢুকে পড়বার চেষ্টা করছে। আর ওদিকে নায়ক তার চরদেরকে লেলিয়ে দিয়ে মজা দেখার জন্য কাছেই লুকিয়েছিল। ভেবেছিল সুযোগ মতো শ্যামাকে সে ধরে নিয়ে যাবে, কিন্তু কি নায়ক বাবু, লুকিয়েছেন? কি তুমি এখানে কি করছো? জমিদারকে ধরো। আমার দিকে আসছো কেন? নায়ক বাবু, অনেকটা হলো এসব চালাকি। আপনিও তো আর দুধে ধোয়া নন। সব শয়তান কাজ আমরা শেষ করে দেব বলেই বেরিয়েছি। আপনি আর বাদ থাকবেন কেন? খবরদার, খবরদার, খবরদার! আমি জমিদার, কেউ আমার কাছে আসবে না, তোমরা কেউ না। এই পাইক পেয়াদা, খবর দে! শ্যামল হঠাৎ টের পায় যে একটা সর্বনাশ হতে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার থাকবে না। কোনো একটা কারণে অনেক লোক একসাথে হামলা করেছে জমিদার বাড়িতে। সে জানে শ্যামার দাদা তখনো বাড়ি ফেরেনি। যে করেই হোক শ্যামাকে বাঁচাতেই হবে, কিন্তু তার যে এখানে কোনো ক্ষমতাই নেই। শ্যামা দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল, লোকগুলো যেন ঘরে ঢুকে পড়তে না পারে। তারপর দুজনে ছুটে বের হয়ে এলো বারান্দায়। শ্যামল, শ্যামল তুমি পালাও, এখান দিয়ে নেমে যাও। আমি তোমাকে ফেলে কিছুতেই কোথাও যেতে পারবো না। যেতে হলে দুজনেই যাব। কিন্তু এরা কারা? আমি তো জানি না কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। ওই যে আগুন লাগিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে নিচে। তুমি তুমি তোমার নিজের দেশে ফিরে যেতে পারবে না? কি করে এসেছিলাম তাও জানি না, কি করে ফিরতে হয় তাও জানি না। তবে তোমাকে এভাবে একা ফেলে যেতে পারবো না। চলো তুমি আমার সাথে। না, আমি দাদাকে ফেলে কোথাও যেতে পারবো না। আমার দাদাকে ওরা মেরে ফেলবে। নিশ্চয়ই দাদাকে ওরা কোথাও আটকে রেখেছে। দাদা তো কখনো এত দেরি করে না ফিরতে। তুমি চলে যাও, তুমি চলে যাও শ্যামল, বের হও, এক্ষুনি যাও। অসম্ভব, তুমিও এসো। না না, তুমি চলে যাও, তুমি চলে যাও বলছি, তুমি যাও তো। শ্যামা এক ধাক্কায় ওকে পেছনের বারান্দা দিয়ে ফেলে দিল। ধপাস করে বোতলে থেকে নিচে পড়ে গেল শ্যামা। শ্যামার এছাড়া আর কোনো উপায় ছিল না। ফেলে না দিলে শ্যামল কিছুতেই ওকে ফেলে যেত। আর শ্যামা নিজের দাদাকে ফেলে কোথাও যেতে পারবে না, মরে গেলেও না। নিচ থেকে হাই হাই করে কেঁদে উঠতে গিয়ে শ্যামল দেখলো উপরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, আর অনেকগুলো লোক ওর দিকে ছুটে আসছে। শ্যামল ছুটে পালাতে চেষ্টা করবে। মহলের ভেতরে ঢোকার রাস্তাটা সামনে, ওকে যে করেই হোক মহলে ঢুকতে হবে, শ্যামাকে বাঁচাতে হবে। কিন্তু না হলো। হঠাৎ পিছলে পড়ে গেল। একটা ঢাল বেয়ে পিছলে নেমে যেতে যেতে ও ঘাস ধরে নিজেকে বাঁচাতে চেষ্টা করল। তারপর মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারাল। শ্যামা, 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 আমি কোথায়? এত ব্যথা কেন? শ্যামা, শ্যামা, শ্যামা। প্লিজ প্লিজ, আপনি শান্ত হন। আমি কোথায়? আপনি হসপিটালে আছেন, কোনো ভয় নেই এখন। ঠিক সময়ে আমরা আপনাকে খুঁজে পেয়েছি। শ্যামা কই? কে? মাফ করবেন, আপনার সাথে আর কেউ ছিল না। আপনার মায়ের সাথে কথা বলবেন, তিনি বাইরে আছেন। আমার কি হয়েছে? আপনাকে একটা পুকুরের পাড়ে পাওয়া গেছে, মাথায় লাঠির আঘাত আছে। আমরা আপনার শরীরে মাদকজনিত ওষুধের প্রভাব পেয়েছি। খুব সম্ভবত আপনি অজ্ঞান পার্টির হাতে পড়েছিলেন। অজ্ঞান পার্টি?
সম্ভবত কেউ আপনাকে মাদক জাতীয় কিছু খাইয়েছিল, এরপর আপনাকে মেরে জিনিসপত্র চুরি করে পালিয়েছে। আপনার জিনিসপত্র কিছুই ছিল না সাথে, মোবাইল, টাকা পয়সা সবই খোয়া গেছে। এরকম কেস আমি আগেও দেখেছি। আপনার ভাগ্য ভালো যে বেশি ক্ষতি হয়নি, মারাও যেতে পারতেন। অপরিচিত মানুষ কিছু দিলে কখনো খাবেন না। কিন্তু এটা এটা সম্ভব না। কি কি সম্ভব না? কিছু না ডাক্তার, আমার মাকে দেখব। ডাকছি এখনই, আপনি রেস্ট করুন। সে যাত্রায় শ্যামল সেরে ওঠে, তবে তার মনে যে ক্ষত তৈরি হয়েছে তা কিভাবে সারবে সে জানে না। সবাই বলে সে অজ্ঞান পার্টির হাতে পড়েছিল। শ্যামলও মনে করতে পারে বাসে একটা লোক তাকে চকলেট দিয়েছিল, আর সেই চকলেটটা খাবার পরই তার মাথা ঘুরতে শুরু করে। কিন্তু তাহলে শ্যামা, সেই রাজবাড়ি, এ সব মিথ্যে। এটা হতে পারে না। শ্যামার হাত সে নিজে ছুঁয়েছে, ওই হাত যে একবার স্পর্শ করেছে, তার জীবনে এর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। শ্যামা নিশ্চয়ই ছিল, কিন্তু কি হয়েছিল তার? শ্যামা কি বিপদের হাত থেকে বাঁচতে পেরেছিল? শ্যামা কি তার কথা ভাবত? শ্যামা কি তার জন্য অপেক্ষা করেছিল? আর কোনো দিনও কি শ্যামল সেখানে ফিরতে পারবে, বহু যুগ আগে যেখানে শ্যামা ছিল? নাকি এ ছিল শুধুই তার বিভ্রম? শ্যামলের জীবনের এই গল্প কেউ জানতে পারেনি কোনোদিন। তারা শুধু দেখত যখন সন্ধ্যা মেলায়, চারিদিক থেকে হু হু করে বাতাস বয়ে যায়, পাগলা গোছের একটা ছেলে তখন পুরনো পোড়া রাজবাড়িটার কাছে গিয়ে চুপচাপ বসে থাকে, সেই আশায় যেন কোনো এক অদ্ভুত ঘটনা আবারও ঘটবে। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। অদ্ভুত কাহিনী এবং অসাধারণ একটি কাহিনী, এবং ধন্যবাদ সিফাত মাহমুদকে চমৎকার এরকম একটি কাহিনী আমাদেরকে দেবার জন্য। যাই হোক, আজকের গল্পের নাম হচ্ছে স্বপ্ন সখা, আর মূল কাহিনী হচ্ছে সাইদ সৌম্য, এবং এটাতে নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ। সাউন্ড এডিটর ছিলেন খালিদ, এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলছি। শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, শ্যামার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, জমিদারের নায়েবের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, রূপনারায়ণের চরিত্রে অভিনয় করেছেন আপেল, বাস যাত্রী ছিলেন আরেক মঞ্জুর, আর ইমন অর্থাৎ শ্যামলের বন্ধু চরিত্রে অভিনয় করেছেন মশিউর, ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন রাজু, এবং গ্রামবাসীর প্রজার চরিত্রে অভিনয় করেছেন লোবান। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ।